যেই সংবিধান আলেমদেরকে জঙ্গি বানিয়েছে সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। সংস্কার চাই, আগে দেশের সংস্কার হবে, তারপর হবে নির্বাচন, তার আগে কোনো নির্বাচন হবে না। দেখতে পাচ্ছি মুজিববাদী সংবিধান এখনো বহাল রয়েছে। যেই সংবিধান সংবিধান দাড়ি টুপিওয়ালাদেরকে অধিকার দিতে পারে নাই। হাইকোর্ট দেখিয়ে 18 সালের পরিপত্র বাতিল হয়। জুন 6 এই শহীদ মিনার থেকেই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। অবশেষে 72-এর সংবিধান বাতিল হয়ে ইসলামী শাসন আমলে চলবে বাংলাদেশ, এমনই একটি ঘোষণা দিলেন সমন্বয়ক রাফি ভাই। এই সকল প্রকার তথ্যের বিশেষ কিছু অংশবিশেষ আপনারা প্রথমেই দেখেছেন। তো আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। পরিষ্কারভাবে বলতে চাই, আমার ভাইদের যারা খুন করেছে, আমার ভাইদের যারা হত্যা করেছে, আমার ভাইদের যারা শহীদ করেছে, তাদের চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে দ্বিতীয় বিপ্লবের ঘোষণা হবে। আমরা আজকে দেখতে পাচ্ছি মুজিববাদী সংবিধান এখনো বহাল রয়েছে। যেই সংবিধান বাংলাদেশের নাগরিকের অধিকার দিতে পারে নাই, যেই সংবিধান দাড়ি টুপিওয়ালাদেরকে অধিকার দিতে পারে নাই, যেই সংবিধান আলেমদেরকে জঙ্গি বানিয়েছে সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই বাংলাদেশের ছাত্র জনতা কখনো বুলেটে ভয় পায় নাই। যেই বাংলাদেশ বুলেটে ভয় পায় নাই, সেই বাংলাদেশকে ষড়যন্ত্র দিয়ে রুখে দিতে পারবে না, আমাদেরকে জবাব দিতে পারবে না। পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা যখন ঘর ছেড়েছিলাম, আমরা যখন বলেছিলাম আমরা নাও ফিরতে পারি, আমাদের ফেরার আর কোনো ইচ্ছে নাই, কিন্তু এই বাংলার জমিনে ফেসিবাদের কবর রচনা করে যাবো ইনশাআল্লাহ। ইনকিলাব জুন 5 হাইকোর্ট দেখিয়ে 18 সালের পরিপত্র বাতিল হয়। জুন 6 এই শহীদ মিনার থেকেই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। আগস্ট 3 এই শহীদ মিনার থেকেই শত শত ভাইয়ের রক্তের উপরে, লাশের উপরে দাঁড়িয়ে এক দফা ঘোষণা হয়। আগস্ট 5 এই আগস্ট 5-এই বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। ওই জুন 5 থেকে আগস্ট 5-এর যে লড়াই, সে লড়াই কি শেষ হয়ে গিয়েছে? আমাদের সংগ্রাম কি শেষ? আমাদের সামনে এখনো খুনিরা, খুনিদের দোসররা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে। যারা আমাদের ভাইদের হত্যা করেছে, ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর মুচকি হাসে। এই খুনিদের বিচার হতে হবে কিনা, আমার যারা হত যোদ্ধা রয়েছে, শহীদ পরিবার রয়েছে, তাদের এই খুনের বিচার হতে হবে কিনা, আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই। আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি, আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবো না। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার এখনো যেই জায়গায় আটকে আছে, আমাদের সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। এখনো কেন আমরা শুনবো এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট গিয়েছে? তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন? এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট যায়, তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই, সেটি হচ্ছে
আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দুমাত্র দ্বিধা করবো না। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, যেই খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে আনতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই গোপালগঞ্জে যেই খুনির দোসররা এখনো ঘাপটি মেরে আছে, তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে। গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের এই অভ্যুত্থানের যোদ্ধাদের উপরে হামলা হয়, আমরা প্রশাসনকে, পুলিশকে স্পষ্টভাবে বলতে চাই, পুরো বাংলাদেশে আমাদের এই যোদ্ধাদের, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না দিতে পারেন, তাহলে ওই চেয়ারে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বসে থাকার কোনো অধিকার নেই। আমরা স্পষ্ট করে শুধু একটি কথাই বলতে চাই, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই। আমরা সিন্ডিকেট থেকে আমাদের মানুষের মুক্তি চাই। আমরা পাচারকৃত অর্থ ফেরত চাই। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে মানুষের স্বস্তি চাই। আমরা আহত যোদ্ধাদের সুচিকিৎসা চাই। পরিশেষে শুধু একটি কথাই বলবো, যে শব্দ নিয়ে এত মানুষ রক্ত দিয়েছে, এত মানুষ জীবন দিয়েছে, যে কেউ সেই সচিবালয়ে বসে হোক, পুলিশে বসে হোক, অন্য কোথাও বসে হোক, যদি সেই শব্দের সাথে, স্পিরিটের সাথে বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে, তাকে সমূলে উৎপাদিত করতে হবে। আমাদের আবারও দেখা হবে সংগ্রামের লড়াইয়ে অথবা রাজপথের বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। প্রথম আলো কিন্তু প্রেস বক্সে আসার পর থেকে উত্তপ্ত জনতা খুব ক্ষিপ্ত হয়ে গেছে এবং তাকে বের করে দেওয়ার জন্য কিন্তু আমাদের সব অনুরোধ করছে। প্রথম আলো ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু মুখরিত এই প্রাঙ্গণ এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে ভুল তথ্য দিয়েছে এবং তার বিভিন্ন ভুল তথ্যের কারণে অনেক ছাত্রের প্রাণহানি হয়েছে। আমরা চাই এই জায়গার মধ্যে যদি কোনো প্রথম আলো অথবা ডেইলি স্টার প্রচারিত থাকে, তাকে বের করে দেওয়া হোক। আমরা তাকে বয়কট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম আলো আসার পর কিন্তু ক্ষিপ্ত। আমি এখন আমাকে আপনি দেখতেছেন হুজুরের বেশে, আমি মুসলিম তাই এই বেশ ধারণ করছি, কিন্তু আমি আসলে লেখাপড়া করছি কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে। আমার সাথে সহপাঠী যারা ছিল অনেকেই হিন্দু ছিল। সঞ্জয় আমার ক্লাসমেট, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তো সুতরাং এখানে আপনি সংখ্যালঘু কোথায় পাচ্ছেন? আমাদের দেশে কোনো সংখ্যালঘুই নেই। ভারত সে ইচ্ছা করে আমাদেরকে উস্কানি দিয়ে আমাদের মধ্যে একটা যে ঐক্য আছে জাতিগতভাবে, ভৌগোলিক যে জাতিগতভাবে আমরা বাংলাদেশি, এই বাংলাদেশিদের ভিতরে সে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াই দিচ্ছে। এটাই হচ্ছে তার কাজ। আর তার এই কাজে এই মিডিয়ারই কিছু লোককে তারা ব্যবহার করে। তার মধ্যে বাংলাদেশের সমস্ত মিডিয়া নয়, বাংলাদেশে মাত্র দুইটা মিডিয়া, যে মিডিয়া দুইটা সম্পর্কে আমাদের দেশের এবং বহির্বিশ্বের সবাই জানেন। সেটা হচ্ছে দিল্লি স্টার অর্থাৎ ডেইলি স্টার এবং আপনার প্রথম আলো বা প্রথম আলু। এই নামে এই দুইজন ছাড়া আর যারা আছে সমস্ত মিডিয়া আমাদের। আর ওরা শুধু আমাদের ভিতরে এই ধরনের একটা বৈষম্যের বিশৃঙ্খলা এটা আমাদের ভিতরে ওরা নিয়ে আসে। আদৌ আমাদের মধ্যে এটা নেই। আমাদের আজকে যে উপস্থিতি অডিয়েন্স আছে, এই অডিয়েন্সের অনেক হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে। আপনারা দেখেন যে সবসময় কিন্তু তারাও আমাদের সাথে মঞ্চে কথা বলে। সুতরাং আপনি এখানে কিভাবে আপনি সংখ্যালঘু পাচ্ছেন? আমার দৃষ্টিতে তো এখানে কোনো সংখ্যালঘু নেই। বিগত দিনের আওয়ামী সরকারের দর্শনে সমস্ত মিডিয়া তারা অনতিবিলম্বে তাদেরকে বন্ধ ঘোষণা করতে হবে। মিডিয়ার নাম হচ্ছে প্রথম আলো সহ আরো কয়েকটি সংবাদ মাধ্যম রয়েছে। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং রাফি ভাইয়ের সাথে আপনি কি একমত? বাংলাদেশ কি ইসলামী শাসন আমলে চলবে? এর সাথে যদি আপনি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।